নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। বৃষ্টি ও গল্পে আজকে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের লেখা ময়ূরাক্ষী। এই ছেলে, এই! আমি বিরক্ত হয়ে তাকালাম। আমার মুখ ভর্তি দাড়িগোঁফ, গায়ে চকচকে হলুদ পাঞ্জাবি, পরপর 3টা পান খেয়েছি বলে ঠোঁট এবং দাঁত লাল হয়ে আছে, হাতে সিগারেট। আমাকে এই ছেলে বলে ডাকার কোনোই কারণ নাই। যিনি ডাকছেন তিনি মধ্যবয়স্কা একজন মহিলা, চোখে সোনালি ফ্রেমের চশমা। তার সঙ্গে আমার একটা ব্যাপারে মিল আছে, তিনিও পান খাচ্ছেন। আমি বললাম, আমাকে কিছু বলছেন? তোমার নাম কি টুটুল? আমি জবাব না দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এই মহিলাকে আমি আগে কখনো দেখিনি, অথচ তিনি এমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন, মনে হচ্ছে আমি যদি বলি হ্যাঁ আমার নাম টুটুল, তাহলে ছুটে এসে আমার হাত ধরবেন। কথা বলছো না কেন? তোমার নাম কি টুটুল? আমি একটু হাসলাম এই আশায় যেন তিনি ধরতে পারেন আমি টুটুল না। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। আমার হাসি নিশ্চয়ই ওই টুটুলের হাসির মতো না। আশ্চর্যের ব্যাপার, এই ভদ্রমহিলা আমার হাসিতে আরও প্রতারিত হলেন। চোখ মুখ উজ্জ্বল করে বললেন, ও মা, টুটুলই তো। ভাবছিলাম তিনি আমার দিকে ছুটে আসবেন, তা না করে ছুটে গেলেন রাস্তার ওপাশে পার্ক করা গাড়ির দিকে। আমি শুনলাম তিনি বলছেন, তোকে বলিনি ও টুটুল? তুই তো বিশ্বাস করলি না। ওর হাঁটা দেখেই আমি ধরে ফেলেছি, কেমন দুলে দুলে হাঁটছে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে রাস্তার ওপাশে নিয়ে এলো। ড্রাইভারের পাশের সিটটা খালি। ভদ্রমহিলা আমার দিকে তাকিয়ে বললেন, টুটুল উঠে আয়। আমি উঠে পড়লাম। বাইরে চৈত্র মাসে ঝাঁঝা রোদ। আমাকে যেতে হবে ফার্ম গেট। বাসে উঠলেই মানুষের গায়ের গন্ধে আমার বমি আসে, কাজেই যেতে হবে হেঁটে হেঁটে। খানিকটা লিফট পাওয়া গেলে মন্দ কি, আমি তো জোর করে গাড়িতে চেপে বসিনি। তাছাড়া আমার চিন্তার সুতা কেটে গেল। ভদ্রমহিলার পাশে বসে থাকা মেয়েটি বলল, মা, এ টুটুল ভাই নয়? আমি ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে ঠিক আগের ভঙ্গিতে হাসলাম, যে হাসি দিয়ে মেয়ের মাকে প্রতারিত করেছিলাম। সেই হাসিতে মেয়েটিকে প্রতারিত করার চেষ্টা। মেয়ে প্রতারিত হলো না। এই যুগের মেয়েদের প্রতারিত করা খুব কঠিন। মেয়েটি দ্বিতীয়বার আগের চেয়েও কঠিন গলায় বলল, মা, তুমি কাকে তুলেছ? এ টুটুল ভাই নয়, হতেই পারে না, এ অন্য কেউ। ড্রাইভার বারবার সন্দেহজনক চোখে আমার দিকে তাকাচ্ছে। আমি অত্যন্ত ঠান্ডা গলায় বললাম, সামনে চোখ রেখে গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট হবে। ড্রাইভার আমার গলা এবং কথা শুনে হতভম্ব হয়ে গেল। সম্ভবত তাকে কেউ তুমি করে বলে না। আমার মতো সাজ পোশাকের মানুষ অবলীলায় তাকে তুমি বলছে, এটা তার পক্ষে হজম করা কঠিন। মেয়ের মা বললেন, আচ্ছা, তুমি টুটুল না? না। মেয়েটি কঠিন গলায় বলল, তাহলে টুটুল সেজে গাড়িতে উঠে বসলেন যে? টুটুল সেজে গাড়িতে উঠতে যাব কেন? আপনার মা উঠতে বললেন, উঠলাম। মেয়েটি তীব্র গলায় বলল, ড্রাইভার সাহেব, গাড়ি থামান তো, এনাকে নামিয়ে দিন। যা ভেবেছিলাম তাই। এই ড্রাইভারকে সবাই আপনি করে বলে। ড্রাইভার মনে মনে হয়তো এরকম হুকুমের জন্য অপেক্ষা করছিল। সে প্রায় সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ফেলল। বড় সাহেবদের মতো ভঙ্গিতে বলল, নামেন। গাড়ি থেকে জোর করে নামিয়ে দেবে, এটা সহ্য করা কঠিন। তবে এ জাতীয় অপমান সহ্য করা আমার অভ্যেস আছে। আমাকে এবং মজিদকে একবার এক বিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কোনের এক আত্মীয় চিবিয়ে চিবিয়ে বলেছিল, জানেন, আমরা আপনাকে পুলিশে হ্যান্ড ওভার করতে পারি। ভদ্রবেশী জোচ্চোরকে কিভাবে ঠান্ডা করতে হয় আমি জানি। সেই অপমানের তুলনায় গাড়ি থেকে বের করে দেওয়া কিছুই না।
ড্রাইভার রুক্ষ গলায় বলল, ব্রাদার, নামুন। সূর্যের চেয়ে বালি গরম একেই বলে। আমি ড্রাইভারকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মেয়েটির দিকে তাকিয়ে বললাম, আমি ফার্ম গেটে যাব, ওইখানে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। আমরা ফার্ম গেটের দিকে যাচ্ছি না। কোন দিকে যাবেন? তা দিয়ে আপনার কি দরকার? নামুন বলছি। না নামলে কি করবেন? আমি এইবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে হাসলাম। আমার মনে ক্ষীণ আশা ভদ্রমহিলা বলবেন, এই ছেলে যেখানে যেতে চায় সেখানে নামিয়ে দিলেই হয়, এত কথার দরকার কি? ভদ্রমহিলা তা করলেন না। তিনি অত্যন্ত অপ্রস্তুত বোধ করছেন। অপরাধী ভঙ্গিতে মেয়ের দিকে তাকাচ্ছেন। সম্ভবত তিনি মেয়েকে ভয় পান। আজকাল অধিকাংশ মায়েরাই মেয়েদের ভয় পায়। ড্রাইভার বলল, নামতে বলছে, নামেন না। আমি হুঙ্কার দিয়ে উঠলাম, চুপ বেটা ফাজিল, এক চড় দিয়ে চোয়াল ভেঙে দেব। আমাকে চিনিস? চিনিস তুই আমাকে? ড্রাইভারের চোখ মুখ শুকিয়ে গেল। বড়লোকের ড্রাইভার এবং দারোয়ান এরা খুব ভীতু প্রকৃতির হয়। সামান্য ধমকাধমকিতেই এদের পিলে চমকে যায়। আমার কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ। অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে ব্যাগে হাত ঢুকিয়ে ছোট্ট নোট বইটা চেপে ধরলাম। ভাবটা এরকম যেন কোনো ভয়ঙ্কর অস্ত্র আমার হাতে। আমি ড্রাইভারের দিকে তাকিয়ে শীতল গলায় বললাম, এই বেটা, গাড়ি স্টার্ট দে, আজ আমি তোর বাপের নাম ভুলিয়ে দেব। ড্রাইভার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিল। এই বেটা দেখছি ভিতুর জম, বারবার আমার ব্যাগটার দিকে তাকাচ্ছে। আমি বললাম, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা হারামজাদা, অ্যাক্সিডেন্ট করবি। আমি এবার পেছনের দিকে তাকালাম, কড়া গলায় বললাম, আদর করে গাড়িতে তুলে পথে নামিয়ে দেওয়া এটা কোন ধরনের ভদ্রতা? মহিলা বা তার মেয়ে দুজনেই কেউই কোনো কথা বলল না। ভয় শুধু ড্রাইভার একা পায়নি, এরা দুজনও পেয়েছে। মেয়েটাকে শুরুতে তেমন সুন্দর মনে হয়নি, এখন দেখতে বেশ ভালো লাগছে। গাড়ি চড়া মেয়েগুলো সবসময় এত সুন্দর হয় কেন? তবে এই মেয়েটার গায়ের রং আরেকটু ফর্সা হলে ভালো হতো। চোখ অবশ্যই সুন্দর, এমনও হতে পারে ভয় পাওয়ার জন্য সুন্দর লাগছে। ভীত হরিণের চোখ যেমন সুন্দর হয়, ভীত তরুণীর চোখও বোধ হয় সুন্দর হয়। ভয় পেলেই হয়তো বা চোখ সুন্দর হয়ে যায়। আমি সিগারেট ধরতে ধরতে বললাম, গাড়িতে খানিকটা ঘুরব, জাস্ট ইউনিভার্সিটি এলাকায় একটা চক্কর দিয়ে তারপর যাব ফার্ম গেট। কেউ কোনো কথা বলল না। আমি বললাম, গাড়িতে কোনো গান শোনার ব্যবস্থা নেই? ড্রাইভার, ক্যাসেট দাও তো। ড্রাইভার ক্যাসেট চালু করে দিল। ভেবেছিলাম কোনো ইংরেজি গান বোধহয় বাজবে, তা না, নজরুল গীতি, ডক্টর অঞ্জলি ঘোষের গাওয়া। এই গানটা আমার পছন্দ, রূপাদের বাসায় শুনেছি। গানটায় আলাদা এক ধরনের মজা আছে, কেমন জানি কাওয়ালি কাওয়ালি ভাব। গাড়ি আচমকা ব্রেক কষে থেমে গেল। আমি কিছু বোঝবার আগেই ড্রাইভার হুট করে নেমে গেল। তাকে যতটা নির্বোধ মনে করা হয়েছিল, দেখা যাচ্ছে সে তত নির্বোধ নয়। সে গাড়ি থামিয়েছে মোটরসাইকেলে বসে থাকা একজন পুলিশ সার্জেন্টের গা ঘেঁষে। চোখ বড় বড় করে কী সব বলছে। অঞ্জলি ঘোষের গানের কারণে তার কথা বোঝা যাচ্ছে না। পুলিশ সার্জেন্ট আমার জানালার কাছে এসে বলল, নামুন তো। আমি নামলাম। দেখি ব্যাগে কি আছে। আমি দেখালাম, একটা নোট বই, দুটো বল পয়েন্ট, শীষ ভাঙা পেন্সিল, 5 টাকা দিয়ে কেনা এক প্যাকেট চিপস। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললেন, আপনি কি এর বিরুদ্ধে কোনো ফর্মাল কমপ্লেন করতে চান? ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকালেন। মেয়েটি বলল, অবশ্যই চাই, আমি জাস্টিস এম সোভান সাহেবের মেয়ে। এই লোক আমাদের ভয় দেখাচ্ছিল, মস্তানি করছিল। আপনাদের কমপ্লেন থানায় করতে হবে, রমনা থানায় চলে যান। এখন তো যেতে পারবো না, এখন আমরা একটা কাজে যাচ্ছি। কাজ সেরে আসুন, আমি একে রমনা থানায় হ্যান্ডওভার করে দেব। আসামির নাম জানেন তো? না। পুলিশ সার্জেন্ট আমার দিকে তাকিয়ে বলল, এই তোর নাম কি? আমি স্তম্ভিত হয়ে গেলাম। যে শুরুতে আমাকে আপনি বলছে, এখন সুন্দর একটা মেয়ের সামনে তুই করে বলছে। এই তোর নাম বল। আমি উদাস গলায় বললাম, আমার নাম টুটুল। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বলল,
ভুল নাম দিচ্ছে। যাই হোক, এই নামের বুকিং হবে। হারামজাদারা ইদানিং শেয়ানা হয়েছে, কিছুতেই কারেন্ট নাম বলবে না, ঠিকানা তো বলবেই না। বিশাল কালো গাড়ি হুশ করে বের হয়ে গেল। ফার্মগেটে যাওয়া আমার বিশেষ দরকার। ইন্দিরা রোডে আমার বড় ফুপার বাসায় দুপুরে খাওয়ার কথা, সেই খাওয়া মাথায় উঠল। সার্জেন্ট আমাকে ছাড়বে না, রমনা থানায় চালান করবে বলাই বাহুল্য। জাস্টিসের নাম শুনেছে, বড় কারোর নাম শুনলে এদের হুঁশ থাকে না। আমি 1 প্যাকেট সিগারেট কিনে ফেললাম। হাজতে থাকতে হলে সঙ্গে সিগারেট থাকা ভালো। আমার ধারণা ছিল সার্জেন্ট তার মোটর সাইকেলের পেছনে আমাকে বসিয়ে থানায় নিয়ে যাবে। তা করল না। আজকাল পুলিশ খুব আধুনিক হয়েছে। পকেট থেকে ওয়াকি টকি বের করে কি বলতেই পুলিশের জিপ এসে উপস্থিত, অবিকল হিন্দি মুভি। সম্পূর্ণ নিজের বোকামিতে দাওয়াত খাওয়ার বদলে থানায় যাচ্ছি। মেজাজ খারাপ হওয়ার কথা, আশ্চর্যের ব্যাপার খারাপ হচ্ছে না, বরং মজা লাগছে। অঞ্জলি ঘোষের গানের পুরোটা শোনা হলো না, এই জন্য অবশ্যই একটু আফসোস হচ্ছে। হায় মদিনাবাসী বলে চমৎকার টান দিচ্ছিল। থানার ওসি সাহেবের চেহারা বেশ ভালো, মেজাজও বেশ ভালো। চেইন স্মোকার, ক্রমাগত বেনসন অ্যান্ড হেজেস টেনে যাচ্ছেন। বাজারে এখন 70 টাকা করে প্যাকেট যাচ্ছে। দিনে 3 প্যাকেট করে হলে মাসে কত হয়? 210 গুণন 30, 6030। একজন ওসি সাহেব বেতন পান কত? এক ফাঁকে জেনে নিতে হবে। ওসি সাহেব শুরুতে প্রশ্ন করেন ভাববাচ্চে। শুরুর কয়েকটি প্রশ্নে জেনে নিতে চেষ্টা করেন আসামি কোন সামাজিক অবস্থায় আছে। তার উপর নির্ভর করে আপনি, তুই বা তুমি ব্যবহৃত হয়। ওসি সাহেব বললেন, কি নাম? চৌধুরী খালেকুজ্জামান, ডাকনাম টুটুল। কি করা হয়? সাংবাদিকতা করি। কোন পত্রিকায়? বিশেষ কোনো পত্রিকার সঙ্গে জড়িত নই, ফ্রিল্যান্স সাংবাদিকতা, যেখানে সুযোগ পাই ঢুকে পড়ি। টুটুল চৌধুরী এই নামে লেখা ছাপা হয়, হয়তো আপনার চোখে পড়েছে। পুলিশের ওপর একটা ফিচার করেছিলাম। কি ফিচার? ফিচারের শিরোনাম হচ্ছে একজন পুলিশ সার্জেন্টের দিনরাত্রি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কি করতে হয় তাই ছিল বিষয়। অবশ্যই এক ফাঁকে খুব ড্যামেজিং কয়েকটা লাইন ঢুকিয়ে দিয়েছিলাম। যেমন বলেছিলাম এই পুলিশ সার্জেন্ট তার একটা কর্মমুখর দিনে 3 প্যাকেট বেনসন অ্যান্ড হেজেস পান করেন। তিনি জানিয়েছেন টেনশন দূর করতে এটা তার প্রয়োজন। অবশ্যই তিনি খুব টেনশনে জীবনযাপন করেন। এই বাজারে দিনে 3 প্যাকেট করে পেনশন খেলে মাসে 2300 টাকা প্রয়োজন। আমাদের জিজ্ঞাস্য তার বেতন কত। ওসি সাহেব ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন। আমি হাসি মুখে বললাম, তবে শেষের লাইন 3টা ছাপা হয়নি, এডিটর সাহেব কেটে দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে কেউ কিছু ছাপাতে চায় না। ওসি সাহেব শুকনো গলায় বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, আপনি করে বলছে, সামাজিক স্বীকৃতি পাওয়া গেল। এখন চাইলে 1 কাপ চাও চলে আসতে পারে। পুলিশরা উঁচু দরের আসামিদের ভালো খাতির করে, চা সিগারেট খাওয়ায়। আপনি প্রশ্নের জবাব দিচ্ছেন না। আপনার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ যে কি তা আমি নিজেই জানি না। ওরা অভিযোগ করলে তারপর জানা যাবে। নারী অপহরণের অভিযোগ হতে পারে। নারী অপহরণ? জি, জাস্টিস সাহেবের স্ত্রী এবং কন্যাকে নিয়ে ওদের গাড়িতেই পালাতে চেষ্টা করছিলাম। মাছের তেলে মাছ ভাজা বলতে পারেন। ওসি সাহেব থমথমে গলায় বললেন, আপনি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছেন? দয়া করে করবেন না, আমি আপনার চেয়েও বেশি রসিক, কাজেই অসুবিধা হবে। জি আচ্ছা, রসিকতা করব না। আপনি কোনার দিকের ওই বেঞ্চিতে বসে থাকুন। হাজতে পাঠাচ্ছেন না? ফাইনাল অভিযোগ আসুক, তারপর পাঠাবো। হাজত তো পালিয়ে যাচ্ছে না। 1 কাপ চা কি পেতে পারি?
ওসি সাহেব গম্ভীর মুখে আমার ব্যাগের জিনিসপত্র দেখতে লাগলেন, নোট বইয়ের পাতা উল্টাচ্ছেন। আমি বললাম, ওটা আমার কবিতার খাতা, মাঝে মধ্যে কবিতা লিখি। তার মুখের কাঠিন্য তাতে একটুও কমল না। কবি শুনে মেয়েরা খানিকটা দ্রবীভূত হয়, পুলিশ কখনো হয় না। পুলিশের সঙ্গে কবিতার নিশ্চয়ই বড় ধরনের কোনো বিরোধ আছে। চুপচাপ বসে থাকা অনেকের জন্যই খুব কষ্টকর, আমার জন্য ডাল ভাত। শুধু হেলান দেওয়ার একটু জায়গা পেলে আরাম করে শরীরটা ছেড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি। বেঞ্চিতে হেলান দেওয়ার ব্যবস্থা থাকে না বলে একটু অসুবিধা হচ্ছে, তবে এই অসুবিধাও অসহনীয় নয়। এই রকম পরিস্থিতিতে আমি আমার নদীটা বের করে ফেলি, তখন অসুবিধা হয় না। নদী বের করার ব্যাপারটা সম্ভবত আপনাদের কাছে পরিষ্কার হয়নি, একটু ব্যাখ্যা করলেই পরিষ্কার হবে। ছোটবেলার কথা, ক্লাস 6-এ পড়ি। জিওগ্রাফি পড়ান মফিজ স্যার। তিনি ক্লাসে ঢুকলে চেয়ার টেবিলগুলো পর্যন্ত ভয়ে কাঁপে। স্যার মানুষটা ছোটোখাটো, কিন্তু হাতের থাবাটা বিশাল। আমাদের ধারণা, ছাত্রদের গালে চড় বসানোর জন্য আল্লাহ তাআলা স্পেশালভাবে স্যারের এই হাত তৈরি করে দিয়েছেন। স্যারের চড়েরও নানান নাম ছিল, রামচর, শ্যামচর, যদুচর, মধুচর। এর মধ্যে সবচেয়ে কঠিন চর হচ্ছে রামচর, সবচেয়ে নরমটা হচ্ছে মধুচর। স্যার সেদিন পড়াচ্ছেন বাংলাদেশের নদ নদী। ক্লাসে ঢুকেই আমার দিকে আঙুল বাড়িয়ে বললেন, এই একটা নদীর নাম বলতো, চট করে বল। মফিজ স্যার কোনো প্রশ্ন করলে কিছুক্ষণের জন্য আমার মাথাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, কান ভোঁ ভোঁ করতে থাকে। মনে হয় মাথার খুলির ভেতর জমে থাকা কিছু বাতাস কানের পর্দা ফাটিয়ে বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার, চুপ করে আছিস কেন, নাম বল। আমি ক্ষীণ স্বরে বললাম, আরিয়াল খাঁ। স্যার এগিয়ে এসে প্রচণ্ড চড় বসিয়ে দিলেন, খুব সম্ভব রামচর। হুঙ্কার দিয়ে বললেন, এত সুন্দর সুন্দর নাম থাকতে তোর মনে এলো আরিয়াল খাঁ? সবসময় ফাজলামি, কান ধরে দাঁড়িয়ে থাক। আমি কান ধরে সারাটা ক্লাস দাঁড়িয়ে রইলাম। ঘণ্টা পড়ার মিনিট 5 আগে পড়ানো শেষ করে স্যার চেয়ারে গিয়ে বসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, কাছে আয়। আরেকটি চড় খাওয়ার জন্যে আমি ভয়ে ভয়ে স্যারের কাছে এগিয়ে গেলাম। তিনি বিষণ্ণ গলায় বললেন, এখনো কান ধরে আছিস কেন, হাত নামা। আমি হাত নামালাম। স্যার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, তোকে শাস্তি দেওয়াটা অন্যায় হয়েছে, খুবই অন্যায়। তোকে নদীর নাম বলতে বলেছি, তুই বলেছিস। আয়, আরও কাছে আয়, তোকে আদর করে দিই। স্যার এমন ভঙ্গিতে মাথায় এবং পিঠে হাত বুলাতে লাগলেন যে আমার চোখে পানি এসে গেল। স্যার বিব্রত গলায় বললেন, আমি তোর কাছ থেকে সুন্দর একটা নদীর নাম শুনতে চেয়েছিলাম, আর তুই বললি আরিয়াল খাঁ। আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আচ্ছা, এখন একটা সুন্দর নদীর নাম বলতো। আমি শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বললাম, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী? এই নাম তো শুনিনি, কোথাকার নদী? জানি না স্যার। এই নামে আসলেই কি কোনো নদী আছে? তাও জানি না স্যার। স্যার হালকা গলায় বললেন, আচ্ছা থাক, না থাকলে নেই, এটা হচ্ছে তোর নদী। যা, জায়গায় গিয়ে বস, এমনিতেই তোকে শাস্তি দিয়ে আমার মনটা খারাপ হয়েছে। তুই তো দেখি কেঁদে কেঁদে আমার মন খারাপটা বাড়াচ্ছিস, আর কাঁদিস না। এই ঘটনার প্রায় বছর 3 পর, ক্যান্সারে দীর্ঘদিন রোগ ভোগার পর মফিজ স্যার মারা যান। মৃত্যুর কয়েকদিন আগে স্যারকে দেখতে গিয়েছিলাম। নোংরা একটা ঘরের নোংরা বিছানায় স্যার শুয়ে আছেন। মানুষ না, যেন কফিন থেকে বের করা
মিশরের মমি। স্যার আমাকে দেখে খুব খুশি হলেন। উঁচু গলায় তার স্ত্রীকে ডাকলেন, ওগো, এই ছেলেটাকে দেখে যাও। এই ছেলের একটা নদী আছে, নদীর নাম ময়ূরাক্ষী। স্যারের স্ত্রী আমার প্রতি কোনো আগ্রহ দেখালেন না, মুখ ঘুরিয়ে চলে গেলেন। স্যার সেই অনাদর পুষিয়ে দিলেন, দুর্বল হাতে টেনে তার পাশে বসালেন, বললেন, তোর নদীটা কেমন বলতো? আমি নিচু গলায় বললাম, আমি স্যার কিছু জানি না, দেখিনি কখনো। তবু বল শুনি, বানিয়ে বানিয়ে বল। আমি লাজুক গলায় বললাম, নদীটা খুব সুন্দর। আরে গাধা, নদী তো সুন্দর হবেই, অসুন্দর নদী বলে কিছু নেই, আরও কিছু বল। আমি বলার মতো কিছু পেলাম না, চুপচাপ বসে রইলাম। স্যার যেদিন মারা যান সেই রাত্রিতেই আমি প্রথম ময়ূরাক্ষী নদীটা স্বপ্নে দেখি। ছোট্ট একটা নদী, তার পানি কাঁচের মতো স্বচ্ছ, নিচের বালিগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যায়। নদীর দুধারে দুর্বা ঘাসগুলো কি সবুজ, কি কোমল। নদীর ওই পারে বিশাল ছায়াময় একটা পাকুড় গাছ, সেই গাছে বিষণ্ণ গলায় একটা ঘুঘু ডাকছে। সেই ডাকে এক ধরনের কান্না মিশে আছে। নদীর ধার ঘেঁষে পানি ছিটিয়ে ছিটিয়ে ডোরাকাটা সবুজ শাড়ি পরা একটা মেয়ে ছুটে যাচ্ছে। আমি শুধু এক ঝলক তার মুখটা দেখতে পেলাম। স্বপ্নের মধ্যেই তাকে খুব চেনা, খুব আপন মনে হলো, যেন কত দীর্ঘ শতাব্দী এই মেয়েটির সঙ্গে কাটিয়েছি। ময়ূরাক্ষী নদীকে একবারই আমি স্বপ্নে দেখি। নদীটা আমার মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায়। এরপর অবাক হয়ে লক্ষ্য করি, কোথাও বসে একটু চেষ্টা করলেই নদীটা আমি দেখতে পাই। তার জন্য আমাকে কোনো কষ্ট করতে হয় না, চোখ বন্ধ করতে হয় না, কিছু না। একবার নদীটা বের করে আনতে পারলে সময় কাটানো কোনো সমস্যা নয়। ঘন্টার পর ঘন্টা আমি নদীর তীরে হাঁটি, নদীর হিমশীতল জলে পা ডুবিয়ে বসি, শরীর জুড়িয়ে যায়, ঘুঘুর ডাকে চোখ ভিজে ওঠে। ঘুমাচ্ছেন নাকি? আমি চোখ মেললাম, চারদিকে অন্ধকার। আরে সর্বনাশ, এতক্ষণ পার করেছি। ওসি সাহেব বললেন, যান, চলে যান। জাস্টিস সাহেবের বাসা থেকে টেলিফোন করেছিল, ওরা কোনো চার্জ আনবে না, ইউ আর ফ্রি টু গো। জাস্টিস সাহেব নিজেই টেলিফোন করেছিলেন? না, তার মেয়ে। মেয়েটা কি বলল দয়া করে বলবেন? বলল ধমক ধামক দিয়ে ছেড়ে দিতে। তাহলে দয়া করে ধমক ধামক দিন, তারপর যাই। ওসি সাহেব হেসে ফেললেন। পুলিশের যে একেবারেই রসবোধ নেই সেটা ঠিক না। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, মেয়েটা কি তার নাম আপনাকে বলেছে? হ্যাঁ বলেছে, মীরা কিংবা মিরু এই জাতীয় কিছু। আপনি কি নিশ্চিত যে সে জাস্টিস এম শোভান সাহেবের মেয়ে? অন্য কেউ তো হতে পারে। আপনি একটা উড়ো টেলিফোন কল পেয়ে আমাকে ছেড়ে দিলেন, তারপর জাস্টিস সাহেব ধরবেন আপনাকে, আইনের প্যাচে ফেলে অবস্থা কাইল করে দেবেন। ভাই আপনি জানতো। আর শোনেন, একটা উপদেশ দিই, পুলিশের সঙ্গে এত মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলবেন ভালো মানুষদের কাছে, যা বলবেন তাই তারা বিশ্বাস করবে। পুলিশ কোনো কিছুই বিশ্বাস করবে না, খোঁজ খবর করে। আপনি আমার সম্পর্কে খোঁজ খবর করেছেন? হ্যাঁ, সংবাদপত্রের অফিসগুলোতে খোঁজ নিয়েছি, জেনেছি টুটুল চৌধুরী নামের কোনো ফ্রিল্যান্স সাংবাদিক নেই। আপনি কি আমার মুচলেকা ফুচলেকা এইসব কিছু নেবেন না? না, এখন দয়া করে বিদায় হন। আপনার গাড়ি করে আমাকে নিয়ে এসেছিলেন,
আমি কি আশা করতে পারি না আবার গাড়ি করে নামিয়ে দিয়ে আসবেন? কোথায় যাবেন? ফার্ম গেট। চলুন, নামিয়ে দেব। আমি হাসি মুখে বললাম, আপনার এই ভদ্রতার কারণে কোনো একদিন হয়তো আমি আপনাকে ময়ূরাক্ষীর তীরে নিমন্ত্রণ করব। ওসি সাহেব বিস্মিত হয়ে বললেন, আপনি কি বললেন বুঝতে পারলাম না। ওইটা বাদ দিন, সব কিছু বুঝে ফেললে তো মুশকিল। ভালো কথা, আপনি ডেইলি প্যাকেট সিগারেট খান তা কি জানতে পারি? ওসি সাহেব বললেন, আপনি লোকটা তো ভালো তেঁদড় আছেন। 2 থেকে 2.5 প্যাকেট লাগে। বড় ফুপার বাসায় দুপুরে যাওয়ার কথা। উপস্থিত হলাম রাত 8টায়। কেউ অবাক হলো না। ফুফার বড় ছেলে বাদল আমাকে দেখে উল্লাসিত গলায় বলল, হিমুদা এসেছ? থ্যাঙ্কস, অনেক কথা আছে, আজ থাকবে কিন্তু। আই নিড ইয়োর হেল্প। বাদল এবার ইন্টারমিডিয়েট দেবে। এর আগেও 3বার দিয়েছে। সে পড়াশোনায় খুবই ভালো। এসএসসিতে বেশ কয়েকটা লেটার এবং স্টার মার্ক পেয়েছে। সমস্যা হয়েছে ইন্টারমিডিয়েটে। পরীক্ষা শেষ পর্যন্ত দিতে পারে না। মাঝামাঝি জায়গায় তার এক ধরনের নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। তার কাছে মনে হয় পরীক্ষার হল হঠাৎ ছোট হতে শুরু করে। ঘরটা ছোট হয়, পরীক্ষার্থীরাও ছোট হয়, চেয়ার টেবিল সব ছোট হতে থাকে। তখন সে ভয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে। বাইরে আসা মাত্রই দেখে সব স্বাভাবিক। তখন সে আর পরীক্ষার হলে ঢোকে না, চোখ মুছতে মুছতে বাড়ি চলে আসে। দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সময় অনেক ডাক্তার দেখানো হলো, ওষুধপত্র খাওয়ানো হলো। সেবারও একই অবস্থা। এখন আবার পরীক্ষা দেবে। এবারে ডাক্তারের সঙ্গে যুক্ত হয়েছে পীর ফকির। বাদলের গলায়, হাতে, কোমরে নানান মাপের তাবিজ ঝুলছে। এর মধ্যে একটা তাবিজ নাকি জিনকে দিয়ে কোহকাফ নগর থেকে আনানো। কোহকাফ নগরীতে নাকি জিন এবং পরীরা থাকে। আমার বড় ফুপা ঘোর নাস্তিক ধরনের মানুষ এবং বেশ ভালো ডাক্তার। তিনিও কিছু বলছেন না। বাদলেরও দেখি আমার মতো অবস্থা। গোঁফ দাড়ি গজিয়ে হুলুস্থুল, লম্বা লম্বা চুল। সে খুশি খুশি গলায় বলল, হিমুদা, পড়াশোনা করছি, খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে চলে আসবে। পড়াশোনা হচ্ছে কেমন? হেব্বি হচ্ছে। একই জিনিস 3-4 বছর ধরে পড়ছি তো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। হিমু ভাই, তুমি এখন ডার্ক হলুদ কোথায় পেলে? গাউছিয়ায়। ফাইন দেখাচ্ছে, সন্ন্যাসী সন্ন্যাসী লাগছে। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরীর প্রাচীরের নিচে একদা ছিল সুপ্ত। যা পড়াশোনা কর, আমি আসছি। কি আর পড়াশোনা করব, সব তো ভাজা ভাজা। তবু আর একবার ভেজে ফেল, কড়া ভাজা হবে। বাদল শব্দ করে হেসে উঠল। সেই হাসি হেঁচকির মতো চলতেই থাকল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই ছেলের অবস্থা দেখি দিন দিন খারাপ হচ্ছে। এতক্ষণ ধরে কেউ হাসে? ফুপু গম্ভীর মুখে খাবার এগিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে দুপুরে প্রচুর আয়োজন ছিল, সেই সব গরম করে দেওয়া হচ্ছে। পোলাওয়ে টকটক গন্ধ। নষ্ট হয়ে গেছে কিনা কে জানে। আমার পেটে অবশ্যই সবই হজম হয়ে যায়। পোলাওটা মনে হচ্ছে হবে না, কষ্ট দেবে। ফুপু বললেন, রোস্ট আর 1 পিস দেব? দাও। এত খাবার দাবারের আয়োজন কি জন্য একবার জিজ্ঞেস করলি না? আমি খাওয়া বন্ধ করে বললাম, কি জন্য? আত্মীয় স্বজন যখন কোনো উপলক্ষে খেতে ডাকে তখন জিজ্ঞেস করতে হয় উপলক্ষটা কি। যখন আসতে বলে তখন আসতে হয়। একটা ঝামেলায় আটকে পড়েছিলাম। উপলক্ষটা কি? রিনকির বিয়ের কথা পাকা হলো। বাহ,
ভালো তো। ফুপু গম্ভীর হয়ে গেলেন। আমি খেয়েই যাচ্ছি। টকগন্ধ পোলাও এত খাওয়া ঠিক হচ্ছে না সেটা বুঝতে পারছি, তবু নিজেকে সামলাতে পারছি না। যা হবার হবে। ফুপু শীতল গলায় বললেন, একবার তো জিজ্ঞেস করলি না কার সঙ্গে বিয়ে, কি সমাচার? তোমরা নিশ্চয়ই দেখে শুনে ভালো বিয়েই দিচ্ছ। তুই একবার জিজ্ঞেস করবি না? তোর কোনো কৌতূহলও নেই? আরে কি বলো কৌতূহল নেই? আসলে এত ক্ষুধার্ত যে কোনো দিকে মন দিতে পারছি না। দুপুরে খাওয়া হয়নি। ছেলে করে কি? মেরিন ইঞ্জিনিয়ার। বলো কি? তাহলে তো মালদার পার্টি। ফুপু রাগী গলায় বললেন, ছোট লোকের মতো কথা বলবি না তো। মালদার পার্টি আবার কি? পয়সাওয়ালা পার্টি এই বলছি। হ্যাঁ, টাকা পয়সা ভালোই আছে। শর্ট না তো? আমার কেন জানি মনে হতো একটা শর্ট টাইপ ছেলের সঙ্গে রিঙ্কির বিয়ে হবে। ছেলের হাইট কত? ফুপুর মুখটা কালো হয়ে গেল। তিনি নিচু গলায় বললেন, হাইট একটু কম। উঁচু জুতা পরলে বোঝা যায় না। বোঝা না গেলে তো কোনো সমস্যা নেই। তাছাড়া বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়। যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। আমি এখনো পর্যন্ত কোনো বুদ্ধিমান লম্বা মানুষ দেখিনি, সত্যি বলছি। ফুপুর মুখ আরও অন্ধকার হয়ে গেল। তখন মনে পড়ল, কি সর্বনাশ! ফুপা নিজেই বিরাট লম্বা, প্রায় 6 ফুট। আজ দেখি একের পর এক ঝামেলা বাঁধিয়ে যাচ্ছি। তুই যাওয়ার আগে তোর ফুফার সঙ্গে কথা বলে যাবি। তোর সঙ্গে নাকি কি জরুরি কথা আছে। নো প্রবলেম। আর রিনকির সঙ্গে কথা বলার সময় জামাই লম্বা কি বেঁটে এই জাতীয় কোনো কথাই বলবি না। বেঁটে লোকরা যে জ্ঞানী হয় এই কথাটা ঠিক কায়দা করে বলবো? তোর কিছুই বলার দরকার নেই। ঠিক আছে, ঠান্ডা পেপসি টেপসি থাকলে দাও। তোমরা তো কেউ পান খাও না। কাউকে দিয়ে 3টে পান আনাও তো। রিনকির সঙ্গে দেখা করতে গেলাম। এই মেয়ে 9-10-এ পড়ার সময় রোগা ভোগা ছিল, এখন দিন দিন মোটা হচ্ছে। আজ অবশ্যই সেরকম মোটা লাগছে না, ভালোই লাগছে। মনে হচ্ছে এর চেয়ে কম মোটা হলে তাকে মানাতো না। কিরে, ক্লাস 1 একটা বর জোগাড় করে ফেললি, কংগ্রাচুলেশন। রিনকি অসম্ভব খুশি হলো। অবশ্যই প্রায় সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে বলল, ক্লাস 1 বর না ছাই, ক্লাস 3 হবে বড়জোর। মেয়েদের আমি কখনো খুশি হলে সেই খুশি প্রকাশ করতে দেখিনি। একবার একটা মেয়ের সঙ্গে কথা হয়েছিল। সে ইন্টারমিডিয়েটে ছেলে মেয়ে সবার মধ্যে ফার্স্ট হয়েছিল। আমি বললাম, কি খুশি তো? সে ঠোঁট উল্টে বলল, হুম, বাংলা সেকেন্ড পেপারে যা পুত্তর নাম্বার পেয়েছি, জানেন মার্কশিট দেখে কেঁদেছি। রিনকিও দেখি সেই অবস্থা। খুশিতে মুখ ঝলমল করছে, অথচ মুখে বলছে ক্লাস 3। হিমু ভাই, ও কিন্তু দারুণ শর্ট। মনে হয় কলিং বেল হাত দিয়ে নাগাল পাবে না। আমি অত্যন্ত খুশি হবার ভঙ্গি করলাম। খুশি গলায় বললাম, তাহলে তো তুই লাকি। ভাগ্যবতী মেয়েদের বর খাটো হয়, খনার বচনে আছে। যাও। সত্যি, খনা বলেছেন খাটো পেয়ারা ভালো, খাটো স্বামীর মন, তারপর আরও কি কি যেন ছিল, মনে নেই। বানিয়ে বানিয়ে কি যে মিথ্যে বলো তুমি। এই ছড়াটা তুমি এক্ষুনি বানালে, তাই না? কেন বানালে বলো তো? তোকে খুশি করার জন্য। খুশি করবার দরকার নেই, আমি এমনিতেই খুশি। সেটা তোর মুখ দেখেই বুঝতে পারছি। বর পছন্দ হয়েছে? তবে খুব বিরক্ত করছে। বিরক্ত করছে মানে? আজই মাত্র কথাবার্তা ফাইনাল হলো, এর মধ্যে 3বার টেলিফোন করেছে।
তারপর বলেছে রাত 11টার সময় আবার করবে। লজ্জা লাগে না? তার উপর টেলিফোন বাবার ঘরে। বাবা সন্ধ্যে থেকে তার ঘরে বসা আছে। আমি কি বাবার সামনে তার সঙ্গে কথা বলবো? লম্বা তার আছে, তুই টেলিফোন তোর ঘরে নিয়ে আয়। আমি কি করে আনবো? আমার লজ্জা লাগে না? আচ্ছা যা, আমি এনে দিচ্ছি। পরে কিন্তু তুমি এই নিয়ে ঠাট্টা করতে পারবে না। আমি তোমাকে আনতে বলিনি, তুমি নিজে থেকে আনতে চেয়েছ। তা তো বটেই। ওই ভদ্রলোক টেলিফোনে কি বলে? কি আর বলবে, কিছু বলে না। আহা, বল না শুনি। উফ, তুমি বড় যন্ত্রণা করো, আমি কিছু বলতে টলতে পারবো না। রিনকি লজ্জায় লাল নীল হতে লাগলো। মনে হচ্ছে সে এখন তার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাচ্ছে। বড় ভালো লাগছে তার দিকে তাকিয়ে থাকতে। রিনকির সঙ্গে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, থাকা গেল না। ফুপা ডেকে পাঠালেন। ফুপার ঘর অন্ধকার। 0 পাওয়ারের একটা বাতি জ্বলছে। লক্ষণ সুবিধার না। ফুপার মাঝে মধ্যে মদ্যপানের অভ্যাস আছে। এই কাজটা বেশিরভাগ সময় বাইরেই সারেন। বাসায় ফুপুর জন্য তেমন সুযোগ পান না। ফুপুর শাসন বেশ কঠিন। হঠাৎ হঠাৎ কোনো বিশেষ উপলক্ষে বাসার মদ্যপানের অনুমতি পান। আজ পেয়েছেন বলে মনে হচ্ছে। মদ্যপান করছে এরকম মানুষের সঙ্গে কথাবার্তা খুব সাবধানে বলতে হয়, কারণ তাদের মুড, মদের পরিমাণ এবং কতক্ষণ ধরে মদ্যপান হচ্ছে তার উপর নির্ভর করে। ফুপার তরল অবস্থায় তার সঙ্গে আমার কথাবার্তা বিশেষ হয়নি। কাজেই তরল অবস্থায় তার মেজাজ মর্জি কেমন থাকে তাও জানি না। ফুপা, আসবো? হিমু, এসো, দরজা ভিজিয়ে দাও, তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে। বসো, সামনের চেয়ারটায় বসো। আমি বসলাম। তিনি গ্লাস দেখিয়ে বললেন, আশা করি এইসব ব্যাপারে তোমার কোনো প্রেজুডিস নেই। জি না। তারপর বলো, কেমন আছো? ভালো? জি। রিনকির বিয়ে ঠিক হয়ে গেল, শুনেছ বোধহয়? জি। ছেলে ভালো, তবে খুবই খাটো। আমাদের সঙ্গে এই রকম একটা ছেলে পড়তো, তার নাম ছিল স্ক্রু। এই ছেলেরও নিশ্চয়ই এই ধরনের কোনো নামটাম আছে। বেটে ছেলের নাম সাধারণত স্ক্রু হয় কিংবা বল্টু হয়। আমি চুপ করে রইলাম। ফুপাকে নেশায় ধরেছে বলে মনে হচ্ছে। না ধরলে নিজের জামাই সম্পর্কে এই ধরনের কথা বলতে পারতেন না। আপনার ছেলে পছন্দ হয়নি? আরে পছন্দ হবে কি, মার্বেলের সাইজের এক ছেলে। পছন্দ হয়নি তো বিয়েতে মত দিলেন কেন? আমার মতামতের প্রশ্নই তো ওঠে না। আমি হচ্ছি এই সংসারের টাকা বানানোর মেশিন, এর বেশি কিছু না। আমি কি বলছি না বলছি তা কেউ জানতে চায় না। তারপরেও বলতাম, কিন্তু দেখি মেয়ে এবং মেয়ের মা দুজনই খুশিতে বাকবকুম। তার গ্লাস খালি হয়ে গিয়েছিল। তিনি আরও খানিকটা ঢাললেন। আমি তাকিয়ে আছি দেখে বললেন, এটা 5ম পেগ। আমার লিমিট হচ্ছে 7। 7-এর পর লজিক এলোমেলো হয়ে যায়, 7-এর আগে কিছুই হয় না। আমি বললাম, ফুপা 1 মিনিট, আমি টেলিফোনটা রিঙ্কির ঘরে দিয়ে আসি। ও কোথায় যেন টেলিফোন করবে। ফুপা মুখ বিকৃত করে বললেন, কোথায় করবে বুঝতে পারছো না? ওই মার্বেলের কাছে করবে। টেলিফোন করে করে অস্থির করে তুলল। আমি রিনকিকে টেলিফোন দিয়ে এসে বললাম, আপনি কি জানি জরুরি কথা বলবেন? ও হ্যাঁ, জরুরি কথা, বাদল সম্পর্কে। জি বলুন। ও তোমাকে কেমন অনুকরণ করে সেটা লক্ষ্য করেছ? তুমি তোমার মুখে দাড়ি গোঁফ চাষ করেছ, করো।
সেও তোমার পথ ধরেছে। আজ তুমি হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছ। আমি 1,000 টাকা বাজি রেখে বলতে পারি, কাল দুপুরের মধ্যে সে হলুদ পাঞ্জাবি কিনবে। আমি কি ভুল বললাম? না, ভুল বলেননি। তুমি যদি আজ মাথা কামাও, আমি শিওর ব্যাটা কাল মাথা কামিয়ে ফেলবে। এরকম প্রভাব তুমি কি করে ফেললে, এটা তুমি আমাকে বলো। ইউ বেটার এক্সপ্লেন ইট। আমার জানা নেই ফুপা। ভুলটা আমার। ম্যাট্রিক পাশ করে তুমি যখন এলে, আমি ভালো মনে বললাম, আচ্ছা থাকুক, মা বাপ নেই ছেলে, একটা আশ্রয় পাক। তুমি যে এই সর্বনাশ করবে তা তো বুঝিনি। বুঝতে পারলে তখনই ঘাড় ধরে বের করে দিতাম। আমি জেনে শুনে কিছু করিনি। তাও ঠিক, জেনে শুনে তুমি কিছু করনি। আই ডু এগ্রি। তোমার লাইফস্টাইল তাকে আকর্ষণ করেছে। তুমি ভ্যাগাবন্ড না, অথচ তুমি ভাব করো যে তুমি ভ্যাগাবন্ড। জোছনা দেখানোর জন্য চন্দ্রায় এক জঙ্গলের মধ্যে বাদলকে নিয়ে গেলে। সারা রাত ফেরার নাম নেই। জোছনা এমন কি জিনিস জঙ্গলে বসে দেখতে হবে বলো তুমি? তোমার মুখ থেকেই শুনতে চাই। শহরের আলোয় জোছনা ঠিক বোঝা যায় না। মানলাম তোমার কথা, ভালো কথা। চন্দ্রায় গিয়ে জোছনা দেখো, তাই বলে সারা রাত বসে থাকতে হবে? রাত বাড়ার সঙ্গে সঙ্গে জোছনা কিভাবে বদলায় সেটা একটা দেখার মতো ব্যাপার। শেষ রাতে পরিবেশ ভৌতিক হয়ে যায়। তাই নাকি? জি, এছাড়া জঙ্গলের একটা আলাদা এফেক্ট আছে। শেষ রাতের দিকে গাছগুলো জীবন্ত হয়ে ওঠে। তোমার কথা বুঝলাম না। গাছগুলো জীবন্ত হয় মানে? গাছ তো সবসময় জীবন্ত। জি না, ওরা জীবন্ত, তবে সুপ্ত। খানিকটা জেগে ওঠে পূর্ণিমা রাতে, তাও মধ্যরাতের পর থেকে। জঙ্গলে না গেলে ব্যাপারটা বোঝা যাবে না। আপনি একবার চলুন না, নিজের চোখে দেখবেন। দিন তিনেক পরেই পূর্ণিমা। দিন তিনেক পরেই পূর্ণিমা? জি। এই সব হিসেব নিকেশ সবসময় তোমার কাছে থাকে? জি। একবার গেলে হয়। বলেই ফুপা গম্ভীর হয়ে গেলেন। চোখ বন্ধ করে খানিকক্ষণ ঝিম ধরে বসে রইলেন। তারপর বললেন, তুমি আমাকে পর্যন্ত কনভিন্সড করে ফেলেছিলে। মনে হচ্ছিল তোমার সঙ্গে যাওয়া যেতে পারে। অবশ্যই এটা সম্ভব হয়েছে নেশার ঘরে থাকার জন্য। তা ঠিক, কিছু মানুষ ধরেই নিয়েছে তারা যা ভাবছে তাই ঠিক। তাদের জগৎটাই একমাত্র সত্যি জগৎ। এরা রহস্য খুঁজবে না, এরা স্বপ্ন দেখবে না। চুপ করো তো। আমি চুপ করলাম। ফুপা রাগী গলায় বললেন, তুমি ভ্যাগাবন্ডের মতো ঘুরবে আর ভাববে বিরাট কাজ করে ফেলেছ। তুমি যে অসুস্থ এটা তুমি জানো? ডাক্তার হিসাবে বলছি, তুমি অসুস্থ। ইউ আর আ সিক ম্যান। ফুপা, আপনি নিজেও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, বেশি খাচ্ছেন। আপনি বলছিলেন আপনার লিমিট 7, আমার ধারণা এখন 9 চলছে। তোমার কাছে সিগারেট আছে? আছে, দাও। তিনি সিগারেট ধরালেন, খুক খুক করে কাশলেন। ফুপাকে আমি কখনো সিগারেট খেতে দেখিনি, তবে মদ্যপানের সঙ্গে সিগারেটের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরকম শুনেছি। হিমু। জি? রাস্তায় রাস্তায় ভ্যাগাবন্ডের মতো ঘুরে তুমি যদি আনন্দ পাও, তুমি অবশ্যই তা করতে পারো। ইট ইজ ইয়োর লাইফ। কিন্তু আমার ছেলেও তাই করবে তা তো হয় না। ও কি তা করছে নাকি? এখনো শুরু করেনি, তবে করবে। 2 বছর তুমি ওর সঙ্গে ছিলে, একই ঘরে ঘুমিয়েছ,
এই 2 বছরে তুমি ওর মাথাটা খেয়েছ। তুমি আর এ বাড়িতে আসবে না। জি আচ্ছা, আসবো না। এ বাড়ির ছায়া তুমি মারাবে না। ঠিক আছে। এই বাড়ির ত্রিসীমানায় যদি তোমাকে দেখি তাহলে পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে ফেলব। আপনার নেশা হয়ে গেছে ফুপা, পিটিয়ে ছাল তোলা যায় না। আপনার লজিক এলোমেলো হয়ে যাচ্ছে। ফুপার সিগারেট নিভে গেছে। সিগারেটে অনভ্যস্ত লোকজন সিগারেটের আগুন বেশিক্ষণ ধরিয়ে রাখতে পারে না। আমি আবার তার সিগারেট ধরিয়ে দিলাম। ফুপা বললেন, তোমাকে আমি একটা প্রপোজাল দিতে চাই। একসেপ্ট করবে কি করবে না ভেবে দেখো। কি প্রপোজাল? তোমাকে একটা চাকরি জোগাড় করে দিতে চাই। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট তোমার হাতে একটা চাকরি আছে। আহামরি কিছু না, তবে তোমার চলে যাবে। বেতন কত? ঠিক জানি না। 3,000-এর কম হবে না, বেশিও হতে পারে। তেমন সুবিধার চাকরি বলে তো মনে হচ্ছে না। ভিক্ষা করে জীবনযাপন করার চেয়ে কি ভালো না? না, ভিক্ষা করে বেঁচে থাকার আলাদা আনন্দ আছে। প্রাচীন ভারতের সাধু সন্ন্যাসীদের সবাই ভিক্ষা করতেন। বাউল সম্প্রদায়ের সাধনার একটা বড় অঙ্গ হচ্ছে ভিক্ষাবৃত্তি। এরা অবশ্যই ভিক্ষা বলে না, এরা বলে মাধুকরী। আমার কাছে লেকচার ঝাড়বে না। ফুপা, আমি কি তাহলে উঠব? যাও, ওঠো। শুধু একটা জিনিস বলো, যে ধরনের জীবন তুমি যাপন করছো তাতে আনন্দটা কি? যা ইচ্ছা করতে পারার একটা আনন্দ আছে না? যা ইচ্ছা তুমি কি তাই করতে পারবে? অবশ্যই পারবো। বলুন কি করতে হবে? খুন করতে পারবে? কেন পারবো না? খুন করা আসলে খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপার? অবশ্যই সহজ ব্যাপার, যে কেউ করতে পারে। রোজ কতগুলো খুন হচ্ছে দেখছেন না? খবরের কাগজ খুললেই দেখবেন। আমার তো রোজই 1-2 মানুষকে খুন করতে ইচ্ছা করে। হিমু, ইউ আর সিক ম্যান। ইউ আর আ সিক ম্যান। আর খাবেন না ফুপা, আপনি মাতাল হয়ে গেছেন। কি করে বুঝলে মাতাল হয়ে গেছি? কি করে বুঝলে? মাতালরা প্রতিটি বাক্য 2 বার করে বলে, আপনিও তাই বলছেন। আপনি বাথরুমে গিয়ে বমি করার চেষ্টা করুন, বমি করলে ভালো লাগবে। বলেই আমি চেয়ার ছেড়ে সরে গেলাম। বমির কথা মনে করিয়ে দিয়েছি, কাজেই ফুপা এখন হড়হড় করে বমি করবেন। হলো তাই। তিনি 4 দিক ভাসিয়ে দিলেন। ওয়াক ওয়াক শব্দে ফুপু ছুটে এলেন। তিনি তার সাজানো ঘরের অবস্থা দেখে স্তম্ভিত। ফুপাকে দেখে মনে হচ্ছে তার নাড়ি ভুঁড়ি উল্টে আসছে। হঠাৎ হয়তো দেখব বমির সঙ্গে তার পাকস্থলী বের হয়ে আসছে। এই দৃশ্য খুব সুখকর হবে না। আমি বারান্দায় চলে এলাম। রিনকি ছুটে এসেছে, বাদলও এসেছে। ফুপা চিচি করে বলছেন, সুরমা, আমি মরে যাচ্ছি। ও সুরমা, আমি মরে যাচ্ছি। বমি করতে করতে কোনো মাতাল মারা যায় বলে আমার জানা নেই। কাজেই আমি রাস্তায় নেমে এলাম। সিগারেট কেনা দরকার। আকাশে মেঘের আনাগোনা। বৃষ্টি হবে কিনা কে জানে, হলে ভালোই হয়। এই বৎসর এখনও বৃষ্টিতে ভেজা হয়নি। নবধারা জলে স্নান বাকি আছে। সিগারেটের সঙ্গে জর্দা দেওয়া 2টো পান কিনলাম। জর্দার নাম সবই পুংলিঙ্গে। দাদা জর্দা, বাবা জর্দা। মা জর্দা, খালা জর্দা এখনও বাজারে আসেনি, যদিও মহিলারাই জর্দা বেশি খান। কোনো একটা জর্দা কোম্পানিকে এই আইডিয়াটা দিয়ে দেখলে হয়। প্রথমবার ঢোকার সময় ফুপুকে যতটা গম্ভীর দেখলাম, দ্বিতীয়বার তার চেয়েও বেশি গম্ভীর মনে হলো। ফুপু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, কাজের মেয়ে বালতি আর ঝাঁটা হাতে যাচ্ছে, কাজের ছেলেটির সঙ্গে ফিনাইল। ফুপু কিছুটা সুচিবায়ের মতো আছে। আজ সারা রাতি বোধহয় ধোয়াধুয়ি চলবে। ফুপু বললেন, তুই তাহলে আছিস? আমি ভাবলাম চলে গিয়েছিস। পান কিনতে গিয়েছিলাম। ফুপার অবস্থা কি? অবস্থা কি জিজ্ঞেস করছিস? লজ্জা করে না? তোর সামনে গিলল, তুই একবার না করতে পারলি না? চাকর বাকর আছে, কি লজ্জার কথা। তুই কি আজ এখানে থাকবি? হ্যাঁ।
এখানে থাকার তোর দরকারটা কি? এত রাতে কোথায় যাব? ফুপু শোয়ার ঘরের দিকে রওনা হলেন। টেলিফোনে ক্রমাগত রিং হচ্ছে। এগিয়ে গেলাম টেলিফোনের দিকে। রিনকির ঘর পর্যন্ত টেলিফোন নেওয়া যায়নি, তার এত লম্বা নয়। টেলিফোন বারান্দায় রাখা। আমি রিসিভার তুলতেই ওপাশ থেকে উদ্বিগ্ন গলা পাওয়া গেল। এটা কি রিনকিদের বাসা? হ্যাঁ। দয়া করে ওকে একটু ডেকে দেবেন। আপনি কে আমি জানতে পারি? এ বাড়ির নিয়মকানুন খুব কড়া। অপরিচিত লোক যদি রিনকিকে ডাকে তাহলে রিনকিকে বলা যাবে না। আমি এজাজ। আপনি কি মেরিন ইঞ্জিনিয়ার? জি। আমাকে আপনি চিনবেন না, আমার নাম। আপনি কে তা আমি বুঝতে পেরেছি। আপনি হচ্ছেন হিমু ভাই। আমি সত্যি সত্যি চমৎকৃত হলাম। এর মধ্যে রিনকি আমার গল্প করে ফেলেছে। এমনভাবে করেছে যে ভদ্রলোক চট করে আমার কয়েকটা বাক্য দিয়ে আমাকে চিনে ফেললেন। ভদ্রলোকের বুদ্ধি তো ভালোই। এমন বুদ্ধিমান একজন মানুষ রিনকির মতো গাধা টাইপের একটা মেয়ের সঙ্গে জীবনটা কি করে টেনে নেবে কে জানে। হ্যালো হ্যালো, লাইন কি কেটে গেল? না, কাটেনি। আপনি কি হিমু ভাই? হ্যাঁ। রিনকি বলেছে আপনার নাকি অলৌকিক সব ক্ষমতা আছে। কী রকম ক্ষমতা? প্রফেটিক ক্ষমতা। আপনি নাকি ভবিষ্যতের কথা বলতে পারেন। আপনি যা বলেন তাই নাকি হয়। আমি চুপ করে রইলাম। এই জাতীয় প্রসঙ্গ এলে চুপ করে থাকাই নিরাপদ। হ্যাঁ না কিছু বললেই তর্কের মুখোমুখি হতে হয়। তর্ক করতে আমার ভালো লাগে না। হ্যালো হ্যালো, লাইনটা ডিস্টার্ব করছে। হ্যালো হিমু ভাই, বলুন। আপনি কি দয়া করে একটু রিনকিকে? ওকে তো দেওয়া যাবে না, ও আশেপাশে নেই, বাবার সেবা করছে, উনি অসুস্থ। অসুস্থ? কি বলছেন? সিরিয়াস কিছু? সিরিয়াস বলা যেতে পারে। বলেন কি, আমি কি আসব? আমি কয়েক মুহূর্ত দ্রুত চিন্তা করে বললাম, আসতে অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কি, আমার গাড়ি আছে। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হতে পারে। হোক, বিপদের সময় উপস্থিত না থাকলে কি করে হয়? তা তো বটেই। আপনি এক্ষুনি রওনা না হয়ে ঘণ্টাখানেক পরে আসুন। কেন বলুন তো? এমনি বললাম। ঠিক আছে ঠিক আছে, আপনার কথা অগ্রাহ্য করব না। যেসব কথা শুনেছি, মাই গড। আপনি দয়া করে আমার সম্পর্কেও কিছু বলবেন, মাই রিকোয়েস্ট। আচ্ছা, বলবো। হিমুবাই, তাহলে রাখি। আর আমি যে আসছি এটা রিনকিকে বলবেন না, একটা সারপ্রাইজ হবে। আমার টেলিফোন ব্যাধি আছে। একবার টেলিফোনে কারোর সঙ্গে কথা বললে আবার অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করে। রূপাদের বাসায় টেলিফোন করলাম। রূপার বাবা ধরতেই বললাম, আচ্ছা এটা কি রেলওয়ে বুকিং? রূপার বাবা বললেন, জি না, আপনার রং নাম্বার হয়েছে। তখন আমি বললাম, জাস্ট 1 মিনিট, রূপা কি জেগে আছে? রূপার বাবার হাই প্রেশার বা এই জাতীয় কিছু বোধহয় আছে। অল্পতেই রেগে গিয়ে এমন হইচই করেন যে বলার না। আমার কথাতেও তাই হলো। তিনি চিড়চিড়িয়ে উঠলেন, বললেন, কে কে? এই ছোকরা, তুমি কে? তিনি খুবই হইচই করতে লাগলেন। আমি রিসিভার রেখে দিলাম। রূপার বাবা নিশ্চয়ই সবাইকে ডেকে এই ঘটনা বলবেন। রূপার সঙ্গে সঙ্গে বুঝবে কে টেলিফোন করেছিল। সে হাসবে না রাগ করবে কে জানে। যেখানে রাগ করা উচিত সেখানে সে রাগ করে না, হাসে। যেখানে হাসা উচিত সেখানে রাগ করে। আমি 17 রিং করে জাস্টিস এম শোভাহানের বাসা চাইলাম। সম্ভব হলে মীরা বা মীরুর সঙ্গে কথা বলা যাবে। কি বলবো ঠিক করা হলো না, যা মনে আসে তাই বলবো। আগে থেকে ভেবে চিন্তে কিছু বলা আমার স্বভাবে নেই। হ্যালো, কে? মীরা? হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম টুটুল। কে? অনেকক্ষণ চুপচাপ কাটল। মনে হচ্ছে মীরা ঘটনার আকস্মিকতায় বিচলিত। আমার মনে হয় কথা বলবে কি বলবে না বুঝতে পারছে না। ভুলে গেছেন ওই যে পুলিশের হাতে তুলে দিলেন? কি করেছিলাম আমি বলুন তো?
কোত্থেকে টেলিফোন করছেন? হাসপাতাল থেকে। পুলিশ মেরে আমার অবস্থা কাইল করে দিয়েছে, রক্তবমি করছিলাম। সে কি কথা, মারবে কেন? পুলিশের হাতে আসামি তুলে দেবেন আর পুলিশ আসামিকে কোলে বসিয়ে মন্ডা খাওয়াবে? আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। গাড়িতে ডেকেছেন, উঠেছি। তাছাড়া আপনারা টুটুল টুটুল করছিলেন। আমার ডাকনামও টুটুল। আপনি কিন্তু বলেছেন আপনার নাম টুটুল নয়। হ্যাঁ বলেছিলাম, কারণ বুঝতে পারছিলাম আপনি অন্য টুটুলকে খুঁজছিলেন, যার কপালে একটা কাটা দাগ। ওপাশে অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না। অন্ধকারে ঢিল ছুঁড়েছিলাম, মনে হচ্ছে লেগে গেছে। এটা একটা আশ্চর্য ব্যাপার, যা বলি প্রায় সময়ই তা কেমন যেন মিলে যায়। টুটুলের কপালে কাটা দাগের কথাটা হঠাৎ মনে এসেছিল, ভাগ্যিস এসেছিল। হ্যালো, আপনি কোন হাসপাতালে আছেন? কেন, দেখতে আসবেন? বলুন না কোন হাসপাতালে। বাসায় চলে যাচ্ছি। ওরা বুকের এক্সরে করেছে, 2টা স্টিচ দিয়েছে, বলেছে ভর্তি হওয়ার দরকার নেই। আমি এক্ষুনি বাবাকে বলছি, বাবা থানায় টেলিফোন করবে। আমি শব্দ করে হাসলাম। হাসছেন কেন? পুলিশ কি কখনো মারের কথা স্বীকার করে? কখনো করে না। আচ্ছা রাখি। না না, রাখবেন না প্লিজ, রাখবেন না প্লিজ। আমি টেলিফোন নামিয়ে রাখলাম। ঠিক তখন প্রবল বর্ষণ শুরু হলো, কালবৈশাখী ঝড়। বৈশাখী ঝড় সাধারণত চৈত্র মাসেই হয়। ঝড়ের নাম হওয়া উচিত ছিল কাল চৈত্র ঝড়। দেখতে দেখতে অসহ্য গরম চলে গিয়ে চারদিকে হিম শীতল হয়ে গেল। নির্ঘাত আশেপাশে কোথাও শিলা বৃষ্টি হচ্ছে। ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজব কি ভিজব না মনস্থির করতে পারছি না। রিনকি বের হয়ে এলো বাবার ঘর থেকে। তাকে কেমন যেন শঙ্কিত মনে হচ্ছে। আমি বললাম, রিনকি তুই একটু বসার ঘরে যা, কলিং বেল বাজতেই দরজা খুলে দিবি। রিনকি বিস্মিত গলায় বলল, কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রিনকি নিচে নামার সঙ্গে সঙ্গে কলিং বেল বাজল। আমার মনটাই অন্যমনস্ক হয়ে গেল। ঝড় বৃষ্টির মধ্যে দেখা হোক দুইজনের, দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত। রিনকি দরজা খুলছে, না জানি তার কেমন লাগছে। আমি বাদলের ঘরে ঢুকে শুয়ে পড়লাম। নদীটাকে আনা যায় কিনা দেখা যাক। যদি আনতে পারি, ওদের দুইজনকে কিছুক্ষণের জন্য এই নদী ব্যবহার করতে দেব। হিমু ভাই, তুই কি এখনো জেগে আছিস? রাতে আমার ঘুম হয় না। বলিস কি? ঘুমের ওষুধ খাই, তাতেও লাভ হয় না। 10 মিলিগ্রাম করে ফ্রিজিয়াম। আজ খেয়েছিস? না, আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করব। গল্প করতে ইচ্ছা করছে না, আয় তোকে ঘুম পাড়িয়ে দিই। ঘুমাতে ইচ্ছা করছে না, আজ ঘুমিয়ে থাক, কাল গল্প করব। ঘুম আসছে না। বললাম ঘুম এনে দিচ্ছি, নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না? কি যে বলো, কেন বিশ্বাস করব না? তুমি যা বলো তাই হয়। বেশ, তাহলে চোখ বন্ধ কর। করলাম। মনে কর তুই হেঁটে হেঁটে যাচ্ছিস, চৈত্র মাসের কড়া রোদ, হাঁটছিস শহরের রাস্তায়। হ্যাঁ, এখন তুই শহর থেকে বেরিয়ে এসেছিস। গ্রাম, বিকেল হচ্ছে, সূর্য নরম, রোদে কোনো তেজ নেই, ফুরফুরে বাতাস, তোর শরীর ঠান্ডা হয়ে এসেছে। হঠাৎ তোর সামনে একটা নদী পড়ল। নদীতে হাঁটু জল, কি ঠান্ডা পানি, কি পরিষ্কার। আজলা ভরে তুই পানি খাচ্ছিস। ঘুমে তোর চোখ জুড়িয়ে আসছে, ইচ্ছা করছে নদীর মধ্যেই শুয়ে পড়তে। নদীর ধারে বিশাল একটা পাকুড় গাছ, তাই সে পাকুড় গাছের নিচে এসে দাঁড়িয়েছিস। এখন শুয়ে পড়লি, খুব নরম হালকা দূর্বাঘাসের উপরে শুয়েছিস, আর জেগে থাকতে পারছিস না। রাজ্যের ঘুম তোর চোখে। বাদল এবার আর বলল না। কিছুক্ষণের মধ্যেই তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। এই ঘুম সহজে ভাঙবে না।
কেউ যদি এটাকে কোনো অস্বাভাবিক বা অলৌকিক কিছু ভেবে বসেন তাহলে ভুল করবেন। পুরো ব্যাপারটার পেছনে কাজ করছে আমার প্রতি বাদলের অন্ধ ভক্তি, যে ভক্তির কোনো নিয়ম মানে না, যার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো। বাদল না হয়ে অন্য কেউ যদি হতো তাহলে আমার এই পদ্ধতি কাজ করতো না। এই ছেলেটা আমাকে বড়ই পছন্দ করে, সে আমাকে মহাপুরুষের পর্যায়ে ফেলে রেখেছে। আমি মহাপুরুষ না, আমি ক্রমাগত মিথ্যা কথা বলি। অসহায় মানুষদের দুঃখ আমাকে মোটেই অভিভূত করে না। একবার আমি একজন ঠেলাওয়ালার গালে চড় দিয়েছিলাম। ঠেলাওয়ালা হঠাৎ ধাক্কা দিয়ে আমাকে রাস্তার ড্রেনে ফেলে দিয়েছিল। নোংরা পানিতে আমার সমস্ত শরীর মাখামাখি। সেই অবস্থাতেই উঠে এসে আমি তার গালে চড় বসালাম। বুড়ো ঠেলাওয়ালা বলল, ধাক্কা দিয়েও না ফেললে আপনি গাড়ির তলায় পড়তেন। আসলেই তাই। যেখানে আমি দাঁড়িয়েছিলাম ঠিক সেখান দিয়ে একটা পজারো জিপ টার্ন নিল। নতুন আসা এই জিপগুলোর আচার আচরণ ট্রাকের মতো। আমি গম্ভীর গলায় বললাম, মরলে মরতাম, তাই বলে তুমি আমাকে নর্দমায় ফেলবে? ঠেলাওয়ালা করুণ গলায় বলল, মাফ কইরা দেন, আর ফেলুম না। আমি আগের চেয়ে রাগী গলায় বললাম, মাফের কোনো প্রশ্নই আসে না, তুমি কাপড় ধোয়ার লন্ড্রিতে পয়সা দেবে। গরিব মানুষ, গরিব মানুষ ধনী মানুষ বুঝি না, বের কর কি আছে। অবাক বিস্ময়ে বুড়ো আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, কোনো কথা শুনতে চাই না, বের কর কি আছে। মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে ভালো লাগে। কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দই ফিকে। এই লোকটি আমার জীবন রক্ষা করেছে। সে কল্পনাও করেনি কারোর জীবন রক্ষা করে সে এমন বিপদে পড়বে। যদি জানতো এই অবস্থা হবে তাহলে কি সে আমার জীবন রক্ষা করার চেষ্টা করত? বুড়ো গামছায় মুখের ঘাম মুছতে মুছতে বলল, বুড়ো মানুষ, মাফ কইরা দেন। টাকা পয়সা কিছু তোমার কাছে নেই? যে না, কাইলও কোনো টিরিপ পাই নাই, আজও পাই নাই। যাচ্ছ কোথায়? রায়ের বাজার। ঠিক আছে, আমাকে কিছু দূর তোমার গাড়িতে করে নিয়ে যাও, এতে খানিকটা হলেও উসুল হবে। আমি তার গাড়িতে উঠে বসলাম। বৃদ্ধ আমাকে টেনে নিয়ে চলল। পেছন থেকে ঠেলছে তার নাতি কিংবা তার ছেলে। এই পৃথিবীর নিষ্ঠুরতায় তারা দুজনেই মর্মাহত। পৃথিবী যে খুবই অকরুণ জায়গা তা তারা জানে। আমি আরও ভালোভাবে তা জানিয়ে দিচ্ছি। রাস্তায় এক জায়গায় ঠেলাগাড়ি থামিয়ে আমি চা নিয়ে গাড়িতে বসে বসেই খেলাম। তাকিয়ে দেখি বাচ্চা ছেলেটির চোখ মুখ ক্রোধ ও ঘৃণায় কালো হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়বে আমার উপর। আমি তার ভিতর এই ক্রোধ এবং এই ঘৃণা আরও বাড়ুক তাই চাচ্ছি। মানুষকে সহ্যের শেষ সীমা পর্যন্ত নিয়ে যাওয়া সহজ কথা না। সবাই তা পারে না। যে পারে তার ক্ষমতাও হেলাফেলা করার মতো ক্ষমতা না। বুড়ো রাস্তার উপর বসে গামছায় হাওয়া খাচ্ছে। তার চোখে আগেকার বিস্ময়ের কিছুই আর নেই। এক ধরনের নির্লিপ্ততা নিয়ে সে তাকিয়ে আছে। আমি চা শেষ করে বললাম, বুড়ো মিয়া, চলো যাওয়া যাক। আমরা আবার রওনা হলাম। মোটামুটি নির্জন একটা জায়গায় এসে বললাম, থামাও, গাড়ি থামাও, এখানে নামবো। আমি নামলাম। পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলাম। আমার মানিব্যাগ সবসময়ই খালি থাকে। আজ সেখানে 500 টাকার দুটো চকচকে নোট আছে। মজিদের টিউশনের টাকা। মজিদ টাকা হাতে পাওয়া মাত্রই খরচ করে ফেলে বলে তার টাকা পয়সা সবটাই থাকে আমার কাছে। বুড়া মিয়া। জি। তুমি আমার জীবন রক্ষা করেছ। কাজটা খুব ভালো করনি। যাই হোক, করে ফেলেছ যখন, তখন তো আর কিছু করার নেই। তোমাকে ধন্যবাদ। দেখি আরও কিছুদিন বেঁচে থাকলে কেমন লাগে। তোমাকে আমি সামান্য কিছু টাকা দিতে চাই। এই টাকাটা আমার জীবন রক্ষা করার জন্য না, তুমি যে কষ্ট করে রোদের মধ্যে আমাকে টেনে টেনে এত দূর আনলে তার জন্য। 500 তোমার, 500 এই ছেলেটার। বুড়ো হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আমি কোমল গলায় বললাম, এই রোদের মধ্যে আজ আর গাড়ি নিয়ে বের হইও না, বাসায় চলে যাও, বাসায় গিয়ে বিশ্রাম করো।
বুড়োর চোখ দিয়ে পানি পড়ছে। ব্যাপারটা এরকম ঘটবে আমি তাই আশা করেছিলাম। বাচ্চা ছেলেটির মুখে ক্রোধ ও ঘৃণার চিহ্ন এখন আর নেই। তার চোখ এখন অসম্ভব কোমল। আমি বললাম, এই, তোর নাম কি রে? লালটু মিয়া। প্যান্টের বোতাম লাগা বেটা, সব দেখা যাচ্ছে। লালটু মিয়া হাত দিয়ে প্যান্টের ফাঁকা অংশ ঢাকতে ঢাকতে বলল, বোতাম নাই। তাহলে তো সব সমস্যার সমাধান, হাত সরিয়ে ফেল, আলো হাওয়া যাক। লালটু মিয়া হাসছে, হাসছে বুড়ো ঠেলাওয়ালা। তাদের কাছে এখন আমি তাদের একজন। বুড়ো বলল, আব্বাজি আসেন, তিনজনে মিলা চা খাই। তিয়াস লাগছে। পয়সাকে দেবে তুমি? আমার হাতে কিন্তু আর টাকা পয়সা নেই। বুড়ো আবার হাসল। আমরা একটা চায়ের দোকানের দিকে রওনা হলাম। নিজেকে সেই সময় মহাপুরুষ মহাপুরুষ বলে মনে হচ্ছিল। আমি মহাপুরুষ নই, কিন্তু এই ভূমিকায় অভিনয় করতে আমার বড় ভালো লাগে। মাঝে মাঝে এই ভূমিকায় আমি অভিনয় করি, মনে হয় ভালোই করি। সত্যিকার মহাপুরুষরাও সম্ভবত এত ভালো করতেন না। আমি অবশ্যই এখনো পর্যন্ত কোনো মহাপুরুষ দেখিনি। তাদের চিন্তাভাবনা কাজকর্ম কেমন তাও জানি না। মহাপুরুষদের কিছু জীবনী পড়েছি, এই সব জীবনীও আমাকে আকৃষ্ট করতে পারেনি। টলস্টয় ১৩ বছরের একজন বালিকাকে ধর্ষণ করেছিলেন। এই ভয়াবহ ঘটনা তিনি স্বীকার করেছেন। আমরা সবাই তো আমাদের ভয়াবহ পাপের কথা স্বীকার করি। আমার মতে মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে পৃথিবীর কোনো মালিন্য স্পর্শ করেনি। এমন কেউ সত্যি সত্যি জন্মেছে এই পৃথিবীতে। ঘুমোতে চেষ্টা করছি, ঘুমোতে পারছি না। অসহ্য গরমে ঘুমোতে আমার কষ্ট হয় না, কিন্তু আজকে এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুম আসছে না। শীত লাগছে, খালি গায়ে থাকার জন্য লাগছে। খালি গায়ে থাকার কারণ আমার পাঞ্জাবি এখন বাদলের গায়ে। শুয়ে শুয়ে ছেলেবেলার কথা ভাবতে চেষ্টা করছি, বিশেষ কোনো কারণে নয়। ঘুমাবার আগে কিছু একটা নিয়ে ভাবতে হয় বলেই ভাবা। শেষ হলো আজকের পর্ব। গল্পের পরবর্তী অংশ পরবর্তী পর্বে।